প্রিয় কৃষক বন্ধু, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি একটি পালং শাকের ক্ষেতে। একদম ছোট চারা অবস্থায় আছে এরকম একটা পালং শাকের ক্ষেত। আপনারা জানেন যে বর্তমানে সবজির বাজার বেশ চড়া। মাঝখানে আমি যদি একটা উদাহরণ দিই, মাঝখানে ফুলকপির বাজার কিন্তু পড়ে গেছিল। শুরুর দিকে মানে পর্যাপ্ত দাম ছিল সবগুলো সবজির। কারণ কি? কারণ বৃষ্টি ছিল নাভিতে, অনেক সবজি গাছ নষ্ট হয়ে গেছে, ক্ষেত নষ্ট হয়ে গেছিলো, যে কারণে সবজির উৎপাদন কিছুটা কম ছিল, অনেকটাই কম ছিল। তো এই অবস্থায় সবজির বাজার চড়া থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমাদের দেশের চাহিদা তো দিন দিন বাড়ছে, জনগণ বাড়ছে, কিন্তু উৎপাদনও বাড়ছে। তারপরও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় সবজি নষ্ট হয়ে যায়, যে কারণে হচ্ছে আপনার সরবরাহ কম আসে বাজারে। আর এতে কি হয়? দাম অবশ্যই বেড়ে যায়। তো এবছরও আমরা সবজির বাজারের ক্ষেত্রে সেই বিষয়টা লক্ষ্য করেছি এবং দেখেছি যে এই শীতের সবজির আগাম মৌসুমে কিন্তু পর্যাপ্ত দাম ছিল প্রত্যেকটা। যেমন যদি আমি ফুলকপির কথা বলি, ফুলকপি 100 টাকার উপরে বিক্রি হয়েছে। তারপরে যখন আগাম ফুলকপির বা মধ্যম, সে সময় কিন্তু উপরে 60 টাকা কেজি ছিল ফুলকপির বাজার দাম। আর হচ্ছে পরে সেই পরে ফুলকপির দাম প্রায় হচ্ছে আপনার এই 10 টাকা 20 টাকা, 10 টাকার মধ্যে 40 টাকা, 10 টাকা চাষি পর্যায়ে বিক্রি হয়েছে। ঠিক আছে? তো হচ্ছে এরপরে আবার অনেকে কি করেছেন, ফুলকপি যেহেতু বেশি দিন রাখা যায় না, ফুলকপি কিন্তু কেটে ফেলেছেন, তুলে বাজারে বিক্রি করে ফেলেছেন, অথবা ক্ষেত নষ্ট করে ফেলেছেন, অন্য ফসল আবাদ করেছেন। তারপরে এখন আবার সেই ফুলকপির বাজার 40 থেকে 60 টাকা পর্যন্ত উঠে গেছে। তার মানে কি? এখন যেহেতু পর্যাপ্ত শীত পড়ছে এবং এই সময় শীতের বেশ কিছু সবজি আছে, কিন্তু সব সবজি, সিমের দাম কিন্তু আবার বেড়ে গেছে। তো এরকম আরও অনেক ফসল আছে, শীতের সবজি শীতের সময় আবাদ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনেক ক্ষেত্রেই দাম বেশি থাকছে, আবার কোনো সময় দাম এতটাই কমে যাচ্ছে যে কৃষক মনে করছেন যে না, আর বাজার হবে না, এবার নষ্ট করে ফেলি বা ফেলে দিই, বিক্রি করে ফেলি কম মূল্যে, লসে আর কি। তো যে কারণে আপনার এখন কম বেশি সব সময় সবজি উৎপাদন বজায় রাখাটা সময়ের একটা চাহিদা হয়ে দাঁড়িয়েছে। তো আমার এই কৃষক বন্ধু, ইনি পালং শাক চাষ করেছেন। কারণ পালং শাকের বাজার মূল্য আপনি জানেন যে সব সময় এটা সরবরাহ থাকে না, শীতের সময় থাকে। এখন একটু লেট হলে উনি চাষ করেছেন যে হচ্ছে পাবেন, বাজার মূল্য পাবেন আশা করা যায়। কারণ হচ্ছে পালং শাক যখন মার্কেটে আর না থাকবে, তখন ইনি অল্প অল্প কিছু সরবরাহ বিভিন্ন জায়গায় করতে পারলে মোটামুটি একটা দাম পাবেন। তো সেজন্য একটু লেটে হলে উনি পালং শাক চাষ করেছেন। ওনার চারাগুলো এই অবস্থায় আছে। তো আমি আসছি এইটা ওনার সাথে কথা বলার জন্য। তো উনি মোটামুটি, এইটা একটু এঁটেল টাইপের মাটি। আপনারা জানেন যে এঁটেল মাটিতে পানি ধরে রাখার ক্ষমতাটা বেশি থাকে। আর পালং শাক কিন্তু এটাই পছন্দ করে, অর্থাৎ তার একটা কন্টিনিউয়াস রসের সাপ্লাই, পানির সাপ্লাইটা তার দরকার হয়, নিতে পারে। কিন্তু আপনি যদি বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটিতে চাষ করেন, হবে, এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার সেই ক্ষেত্রে যদি পানি সেচে যদি ঘাটতি তৈরি হয়, একটু বিলম্ব তৈরি হয়, তাহলে এগুলো যেহেতু আমরা বলি সাকুলেন্ট ক্রপ, মানে পর্যাপ্ত রস থাকে এই পাতা বা কাণ্ডতে, তো যে কারণে আপনার এর মানে বেশ কন্টিনিউয়াস, একেবারে টানা আর কি, স্মুথলি, অর্থাৎ সমানভাবে পানির এর একটা প্রবাহ দরকার হয়, সরবরাহ দরকার হয়, যেটা দিয়ে এ দ্রুত বৃদ্ধি পায়। যেহেতু ফসলটা দ্রুত বৃদ্ধি পায়, এজন্য তার সমানভাবে একটানা পানির একটা সরবরাহ দরকার হয়। সেজন্য আমরা অনেক ক্ষেত্রে পরামর্শ দিই যে আপনি মোটা মাটিতে পালং শাক চাষ করেন, এটা বেশ ভালো, দ্রুত হচ্ছে পানির পাবে, সাপ্লাই পাবে, এর বৃদ্ধিটাও ভালো হবে। দেখেন এইখানে ভালো সুন্দর দেখা যাচ্ছে। আমি আশা করব ইনি 1 মাসের মধ্যে, এনার 1 মাস লাগবে না, 20 দিনের মধ্যে এনার শাক মোটামুটি বেশ বাজারজাত করার পর্যায়ে চলে আসবে। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ ছিল শুরু থেকে যে হচ্ছে উনি সার দিয়ে
চাষের সময় মোটামুটি সার দিয়ে আর কি, যাতে উনি সার দেওয়ার পরে তারপরে বীজ বপন করেন এবং মাটিতে জো অবস্থা বজায় রেখে বীজ বপন করেন। এবং এখন যেহেতু চারা বেরিয়েছে এই অবস্থায়, এখন যেহেতু পর্যাপ্ত ঠান্ডা, তো যে কারণে ছত্রাক দ্বারা যাতে গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত না হয় সেজন্য আমি ওনাকে পরামর্শ দিয়েছি যে আপনি অন্ততপক্ষে 2 বার অ্যান্ট্রাকল ব্যবহার করবেন। কারণ অ্যান্ট্রাকল ব্যবহার করলে হবে কি, যে হচ্ছে আপনার ছত্রাকটা আসতে বাধা দেবে, ছত্রাকের আক্রমণটাকে প্রাথমিক অবস্থায় কিছুটা বাধা দেবে। আর অ্যান্ট্রাকলে যেহেতু প্রোপিনেব আছে, এটা একটা বেশ ভালো কার্যকর ছত্রাকনাশক উপাদান বলেই বিবেচিত হয়। এবং এটা আরেকটি অসমর্থিত সূত্রের থেকে আমরা যেগুলো জানতে পারি যে অ্যান্ট্রাকলে প্রোপিনেবের সাথে কিছুটা দস্তা থাকে, অর্থাৎ জিঙ্ক থাকে, যেটা আপনারা জানেন যে গাছের দ্রুত বৃদ্ধিতে এবং চেহারা আরও ভালো করতে সাহায্য করে। তো অ্যান্ট্রাকল 2 বার ব্যবহার করলে আশা করা যায় যে ছত্রাকটা একটু দূরে রাখতে সাহায্য করবে এবং তার স্মুথ অর্থাৎ সুষম বৃদ্ধিতে, একেবারে কন্টিনিউয়াস বৃদ্ধিতে এটা ভূমিকা রাখবে। এবং একই সাথে কিছুটা দস্তার সরবরাহ পেলে গাছের অবস্থা বৃদ্ধিটা একদম টানা বেশ ভালো হবে, দ্রুত হবে আর কি। তো শুধু অ্যান্ট্রাকল না, আরও কিছু ছত্রাকনাশক আছে যেগুলো গাছের বৃদ্ধির উপর প্রভাব ফেলবে না, অথচ ছত্রাক প্রতিরোধে সাহায্য করবে। আমরা প্রতিকারের উপরে জোর না দিয়ে যদি আমরা প্রতিরোধের উপরে জোর দেই, অর্থাৎ ছত্রাকের আক্রমণটাকে বিলম্বিত হয় এমন স্প্রে বা এমন কোনো কর্মকাণ্ডের উপরে জোর দেই, ম্যানেজমেন্ট অর্থাৎ ফসল ব্যবস্থাপনা পদ্ধতির উপরে জোর দেই, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি কার্যকর হবে। তো এখন চারা ছোট, উনি আরেকটু বড় হলে, চারাগুলো আরেকটু বড় হলে নিড়ানি দিবেন এবং ভালো সাইজের গাছ, ভালো অবস্থার অর্থাৎ ভালো চেহারার গাছ ফসল পাওয়ার জন্য উনি আরও একবার সার দেবেন। এরপরে সার দেবেন, কিছুটা ইউরিয়া দেবেন, টিএসপি দেবেন, পটাশ দেবেন, হালকা কিছু বোরনও দিবেন, ম্যাগনেসিয়াম সালফেট দিবেন। ঠিক আছে, সব কিছু দেওয়ার পরে একটু দস্তাও দেবেন পর্যায়ক্রমে। এগুলো বাজারজাত করার আগ পর্যন্ত উনি সবগুলো দিবেন। একই সাথে ওনাকে ব্যবহার করতে হবে একটু কম মাত্রার কীটনাশক, যেমন ওই যে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক বাজারে প্রচুর পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে হবে। এবং একই সাথে ওনাকে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। অ্যান্ট্রাকলের কথা তো আমি বললাম, এছাড়া উনি ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন নিয়মিত গাছগুলো বড় হওয়ার আগ পর্যন্ত। তাহলে আশা করা যায় উনি এখান থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো পালং শাকের চারা ছোট থাকা অবস্থায় এই ছিল পরামর্শ আমার ওই কৃষক বন্ধুর প্রতি। যদি এই তথ্যগুলো আপনাদেরও কাজে লাগে তাহলে সেটা হবে আজকের এই ভিডিওর অন্যতম সফলতা। আপনাদের সবাইকে ভালো থাকার এবং সবাইকে ভালো রাখার আহ্বান জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।